বর্তমান বিশ্বে মানবিকতার খুব অভাব। বর্তমান বিশ্ব একটা অর্থনৈতিক যুদ্ধ নিয়ে বা ডাকাতি যে মনোভাব, এই মনোভাব নিয়ে পরাশক্তিগুলো চলছে। এই রাজনীতির আবিষ্কার হয়েছিল ওয়েলফেয়ার বা কল্যাণের কারণে। এই রাজনীতি এখন ধামাচাপা পড়ে যাচ্ছে অর্থনৈতিক শক্তির কাছে। আগে রাজনীতির মাধ্যমে অর্থনৈতিক শক্তিকে বৃদ্ধি করা হতো, আর এখন অর্থনৈতিক শক্তি রাজনীতিকে দাবিয়ে রাখে। এবং এইসব বিষয়ের কারণে আমাদের নেতাদেরও অনেক দেখছি অনেকে অনেক কথা যা বলার যখন সেটা বলছেন না। তবে আমি এই ঘটনাটিকে তেল গ্যাস ডাকাতি বা সম্পদ ডাকাতির ঘটনাই বলে মনে করি, আর বাকি সব ছুতা। আপনি দেখেন ব্রিটিশদের আধিপত্য যা ছিল, আপনি যেখানে আছেন, তাদেরও কিন্তু পতন হয়েছে। একসময় ব্রিটিশরা বলতো আমাদের রাজ্যে সূর্য ডোবে না, অর্থাৎ পৃথিবীর যেদিকে সূর্য ওঠে এবং যেদিকে অস্ত যায় সব জায়গায় তাদের সাম্রাজ্য ছিল, সেটা নাই। সোভিয়েত ইউনিয়নও ভেঙে পড়েছে। এর জন্য পৃথিবীটা একটা ইমব্যালেন্স হয়ে গেছে। এখন চীন তারাও ব্যবসার দিকে বেশি মনোযোগ দিতে গিয়ে এই যে রাজনৈতিক বা অপরাজনীতির যে প্রভাব, সেখানে তারা খুব একটা প্রকাশ্যে আসতে চায় না। ওই যে বিবৃতির কথা বললেন, যে কিছু কিছু বিবৃতি শুধু দেওয়া হয়। তবে তারা হয়তো আরো শক্তি সঞ্চয় করে এক সময় আসবে। আমি নির্ঘাত এবং নিশ্চিন্ত ভাবে বলতে চাই যে আমেরিকার অহংকার একদিন না একদিন শেষ হবে, কারণ অহংকারী কিন্তু পতন হয়। আজকে আমরা যাকে দেখছি হ্যান্ডকাপ করে, যেই দৃশ্যে আমরা দেখেছি যেতে, এমন তো হতে পারে একদিন ঠিক ডোনাল্ড ট্রাম্পের অবস্থায় মাথা নিচু করে হ্যান্ডকাপ করে কোথাও যাচ্ছে। উনি কিছুদিন আগে তো হোয়াইট হাউস ভাঙচুরের কেসেও পড়েছিলেন, এবং একটা উগ্র একটা উন্মাদ লোককে ভোট দিয়ে আমেরিকা তাকে পাশ করিয়েছে। তার খেসারত দিতে হবে। ওইদিকে মোদি দেখেন যে তার রাজনীতির কারণে ভারতের অধিবাসীরাও লজ্জিত। শেখ হাসিনাকে নিয়ে যে কেলেঙ্কারি করেছেন, ভারতের অনেকেই এখন মুখ খুলছেন, এগুলো বলছেন। ঠিক তেমনি ভাবে এই ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা অনেকটা ওইরকম। এই সাদ্দামের কথা বলেন, আর অন্যান্য যত রকম যুদ্ধগুলো বলেন, এই ইসরায়েলের কথা বলেন, যেখানেই যাবেন সেখানে দেখেন যে উনি তো দাবি করেছিলেন উনি যুদ্ধ বন্ধ করছেন, এবং এই জন্য নোবেল পুরস্কার ওনার পাওয়া উচিত। নোবেল পুরস্কার পাবে না সারা পৃথিবীর মানুষের তিরস্কার পাবে, সেটা অপেক্ষা করছে তার ভাগ্যে। আপনি দেখেন আজকে আমেরিকার ভেতর থেকেও কিন্তু প্রতিবাদ হচ্ছে। এটা খুব লক্ষণীয় বিষয় যে তার দেশের মানুষও এইসব বিষয়ে প্রতিবাদ করেছে। আর মাহমুদ ভাই একটা সুন্দর কথা বলেছে, তার স্ত্রী কি দোষ করেছে। আমি এটাকে ওয়েলফেয়ার হিসেবেই দেখি, যে একা নিয়ে যাবে, সাথে অন্তত স্ত্রীটাকে নিয়ে গেল আর কি, একসাথে থাকলো, চাটা খাবে, একসাথে কথা বলতে পারবে, এটা খুব একটা খারাপ হয় নাই। একেবারে স্ত্রীকে রেখে ওনাকে আবার নিয়ে গেল, অথবা শুধু স্ত্রীকে নিলে হয়তো আরো খারাপ হতো, যে আমি স্ত্রীকে নিয়ে আসি এমনি সে সোজা হয়ে যাবে। কারণ এখন হেন কাজ নাই যে পরাশক্তিরা করতে পারে না তাদের স্বার্থের জন্য। তো সুতরাং এই পৃথিবীকে আমরা যদি ভালো দেখতে চাই, তাহলে মানবিকতাকে ফিরিয়ে আনতে হবে। অমানবিক রাজনীতির কারণে আজকে এগুলো হচ্ছে। আপনি দেখেন ভারতের কথা আলোচনায় আসছে, ভারত একটা ব্যক্তির পেছনে লেগেছে, ক্ষুদ্র একটা ব্যক্তি, তার মানে কত ছোট ফিগারের একটা মানুষ, পুরো এই 140 কোটি জনসংখ্যার যে সরকার, সেই তার চোখ পড়েছে তার উপরে। এর উপযুক্ত জবাবটা অবশ্য বাংলাদেশ এবার দিতে পেরেছে, এই জন্য বাংলাদেশ সরকার এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো ইউএন সহ অন্যান্য রাষ্ট্রপ্রধানরা কিন্তু এর প্রতিবাদ করছে, এবং ধীরে ধীরে এটা আরো শক্তিশালী হবে। আমি জানি না এটার পরিণতি কি হবে, কিন্তু এই সময়ে এই যে মাহমুদ ভাই যে আগের ঘটনাগুলো বলেছেন, তার থেকে এখন আমরা অনেক এগিয়ে গেছি সময়ের দিক দিয়ে। তো এই সময়ে এসে এইরকম একটা কাজ হবে, এটা কিন্তু সবাই ধাক্কা খেয়েছে। এই ধাক্কার যে রিয়াকশনটা, সেটা সবে মাত্র শুরু হয়েছে। এটা ধীরে ধীরে শক্তিশালী হবেই, কারণ মানুষকে কিন্তু দাবিয়ে রাখা যায় না। প্রচলিত একটা কথাও আছে যে আমেরিকার বন্ধু হলে আর কারো শত্রুর প্রয়োজন হয় না। আমেরিকা প্রত্যেকটা জায়গায়, এমন এই ট্রাম্পের মতো রাষ্ট্রপতি যখন হয় তখন তারা এগুলো করে থাকেন। তো এখন কথা হলো যে এইগুলোর তো একটা প্রতিকার দরকার। এইটা প্রতিকারের জন্য আমাদের ইউনাইটেড নেশনের যে কোমরে জোর থাকা উচিত, সেইটুকু নাই এখন। আমি এই প্রসঙ্গত বলছি, এই যে ভিসা মুক্ত রাষ্ট্র চাই, পৃথিবী চাই, এটা কিন্তু আমি ছোট কাল থেকে শুনছি, এটা কিন্তু বাংলাদেশ থেকে আবিষ্কার। এই আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশ থেকে। তো এখন ইউনাইটেড নেশনের পরে আমার মনে হয় ইউনাইটেড হিউম্যান সোসাইটি হতে হবে, অর্থাৎ রাষ্ট্রে রাষ্ট্রে একসাথে হয়ে লাভ নাই।
পৃথিবীর সকল মানুষকে এক হতে হবে। ওই যে দুনিয়ার মজলুন এক হও স্লোগান ছিল, এখন হতে হবে দুনিয়ার মানুষ এক হও। এই মানুষ এক না হওয়া পর্যন্ত এই পুতুল সরকার বা মাজা ভাঙা ইউনাইটেড নেশন দিয়ে কিছুই হবে না। এখন আসি একটু দেশের কথায়। দেশে এখন রাজনৈতিক দলের প্রধানের সাথে এনএসআই কথা বলে, এনএসআই এর প্রধান। এটা আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হয়। কি প্রয়োজন, কেন কথা হচ্ছে? রবি ভাই বললেন আমাদেরকে মাজা শক্ত করে দাঁড়াতে হবে, আমার শেষের দিকে একটা বক্তব্য ছিল। কিন্তু তারেক রহমানের যে লক্ষ লক্ষ মানুষ এসেছিল সেখানে 16 মিনিটের যে বক্তৃতা, সেখানে আই হ্যাভ এন্ড উই হ্যাভ এ প্ল্যান ছাড়া যে কারণে উনি নির্যাতিত হয়েছিলেন, যে কারণে ওনার মা এবং ওনার পুরো দল এবং দেশবাসী নির্যাতিত হয়েছিলেন, যে দলটির, তার নামও নেয়নি এবং যে দেশটির কারণ হয়েছে সেটাও নেয়নি। এটাকে এখন সবাই মহত্বের কথা বলছে, যে উনি অনেক মহৎ, উনি এই বক্তৃতা দিয়েছে। এখানে আমার মাজার জোরের কথা মনে হয়। এখন কিন্তু সেই যুগ নাই যে কায়েদে আজম আর মোহাম্মদ আলী জিন্নাহর ওই নমনীয় রাজনীতি করবে, এই যে অহিংস রাজনীতি করবে। এবং আল্লামা ইকবালের মতো আমি শুনেছি যে যদি তোমার গালে একটি চর মারে কেউ, তাহলে আরেক গাল পেতে দাও, কায়েদে আজমের নীতি ছিল এরকম। আর আল্লামা ইকবাল ছিল তোমার গালে একটা চর মারলে তুমি আর গালে চারটি চর মারো। যেমন আমাদের মোস্তাফিজের গালে চর মেরেছে, আমরা 4টি চর মোদির গালে মেরেছি। সো এই যুগটা আসছে এরকম। এবং দেশ বড় না ছোট এটা বড় কথা নয়। আপনি দেখেন অনেকগুলো রাষ্ট্রপ্রধান কিন্তু ইতিমধ্যে বলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝনঝনানি আমরা শুনছি। অর্থাৎ সবাই যে ছেড়ে দিবে আর ট্রাম্প পাগল বলে তাকে সবাই মাফ করে দিবে, এটাও হবে বলে আমার মনে হয় না। তো বলছিলাম তারেক জিয়ার কথা, যে মুদারকে আমেরিকার গলায় ঝুলিয়ে দিয়েছে এরকম একটা কথা রবি ভাই বলেছেন। কিন্তু আমাদেরও মনে রাখতে হবে আমাদের রাজনৈতিক দলগুলো এবং বিশেষ করে যারা ক্ষমতায় যাচ্ছে, তারাও যেন কোনো দেশের বা কোনো দলের বা কোনো অজানা শক্তির কাছে ঝুলে না পড়ে, এই খেয়ালটা করতে হবে। আমরা কিন্তু এই যে মাদুরোর চেয়েও খুব খারাপ অবস্থায় আছি। মাদুরো একভাবে গেছে আর শেখ হাসিনাকে আরেকভাবে ভারত নিয়ে গেছে।